আগের ক্লাস ছিল কি ছিল? গুণগত রসায়ন। গুণগত রসায়নে তোমাদের ইলেকট্রন বিন্যাস ছিল। এই ক্লাসেও ইলেকট্রন বিন্যাস একটু লাগবে, কারণ হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে যে নিচের মনে করো মৌল দিয়ে দেবে পাঁচটা দিয়ে বলবে কোনটা কোন পর্যায়ে, কোনটা কোন গ্রুপের, 5টা 10 মার্ক এরকম থাকে। বাট আমরা ইলেকট্রন বিন্যাস আগেটা একটু লং প্রসেস করাইনি তোমাদের, বাট এখানে একটু করাবো। নিউনের ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? 1s2 2s2 2p6। সোডিয়ামের করলে 1s2 2s2 2p6 3s1। দেখো এর মধ্যে এই অংশ সেম টু সেম, তো আমি এটাকে এইভাবে লিখতে পারবো, নিয়ন 3s1। সো আমি এখান থেকে একটা জিনিস করতে পারি, কোন একটা মৌল যদি ইলেকট্রন বিন্যাস করে চায়, তখন করবা কি, এর আগের নিষ্ক্রিয় মৌলটা বের করবো। এর আগের নিষ্ক্রিয় মৌল কোনটা? নিয়ন। নিয়ন দিয়ে এটা কোন পর্যায়ে আছে? 3 নাম্বার পর্যায়ে। তারপরে এস, তারপর কয় নাম্বার গ্রুপ? 1। এবার লেখার সুবিধা কি? সুবিধাটা দেখি। 1 নম্বর গ্রুপের প্রথম মৌল কি? আচ্ছা, হাইড্রোজেন। হাইড্রোজেন, দেন লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা কি 1s1? এটা আগে কোনো নিষ্ক্রিয় মৌল নাই, এর প্রথম মৌল। এটা আগে নিষ্ক্রিয় মৌল কি? হিলিয়াম। দেন 2s1। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? লিখে দিতেছি, পটাশিয়াম। আগে নিষ্ক্রিয় মৌল কোনটা? আর্গন, 4s1। রুবিডিয়ামের ক্ষেত্রেও সেম, এর আগে কি? এটা কি? ক্রিপ্টন, 5s1। জেনন 6s1। ফ্রান্সিয়াম, রেনন 7s1। যারা নিষ্ক্রিয় মৌলগুলো জানো না তাদের জন্য হিলিয়াম, তারপরে নিয়ন, নিয়ন, তারপরে বলো আর্গন, ক্রিপ্টন, জেনন, রেনন, ওভানেসন। বাট ওভানেসন এখানে থার্ড ব্র্যাকেটে করা লাগছে কারণ এটা লাস্ট মৌল। আমরা গ্রুপ 15 ইলেকট্রন সবকটা ইলেকট্রন বিন্যাস করবো। গ্রুপ 15 ফার্স্ট মৌল কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেনের উপর কি আছে? ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ, তারপরে আছে মস্কোভিয়াম। নাইট্রোজেনের আগে নিষ্ক্রিয় মৌল কোনটা? হিলিয়াম। দেন আসবে কি? 2s2 2p3। ফসফরাসের ক্ষেত্রে কি হবে? এর আগে নিষ্ক্রিয় মৌল কোনটা? নিয়ন, 3s2 3p3। আর্সেনিকের আগে নিষ্ক্রিয় মৌল কোনটা? আর্গন, আর্গন 4s2 4p3। এটা কথা ছিল, রাইট? আচ্ছা দেখুন, এটা ভুল। এটা কেন ভুল? দেখো পর্যায় সারণী মনে আছে না? কে বললো 3D? সাবাস। আর্সেনিক ছিল এখানে। দেখো আমরা আগে S2 পার করে আসছি, এখানে কয়টা ছিল? 2টা না? S2, S1 S2। দেন আমরা ডি এর 10টা মৌল পার করে আসছি। সে ডি লেখিনি, সে ডি লেখা লাগবে। এখানে P1 ছিল, এখানে P2, এখানে P3। সেই হিসাবে P1 P3 ঠিক আছে, বাট কি ঠিক নাই? ডি লেখিনি। থ্রি D10 4s2 4p3। অ্যান্টিমনির কি হবে বলো? ক্রিপ্টন 4D10 5s2 5p3।
এই যেটা পরে করবো। বন্ধু লেখা হয়েছে? আচ্ছা এনে আসো, পরে লেখো, বুঝো আগে। গ্রুপ 12, গ্রুপ 12 প্রথম মৌল কোনটা? একটু পরে লেখো। গ্রুপ 12 প্রথম মৌল হচ্ছে জিঙ্ক। জিঙ্কের নিচে কি আছে? ক্যাডমিয়াম, দেন মার্কারি, দেন কোপারনেসিয়াম। জিঙ্কের আগে নিষ্ক্রিয় মৌল কোনটা বলো? আর্গন। এটা কি 12 না? তার মানে কি 10 টাইম পার করে আসছি, তাহলে এখন 12, সরি 10 হবে। 3d 10 4s 2, এটাও সেম। এটা কি হবে? ক্রিপ্টন 4d10 5s2, এটা কি হবে? জেনন 5d10 6x2। ভুল। আবার এখানে কি ছিল? জিঙ্ক, দেন ক্যাডমিয়াম, দেন মার্কারি, তারপর কোপারনেসিয়াম। দেখো এখানে মার্কারি ছিল, বাট এখানে ল্যান্সার সিরিজ ছিল, মনে আছে? তো ল্যান্সার সিরিজ আমরা কেন বাদ যাবো? ল্যান্সার সিরিজটা এখানে লেখা ছিল। তার মানে কি আমি এখান থেকে এখানে গেলাম, দেন ওখান থেকে আবার এখানে গেলাম, পুরোটা পার করে দেন এদিকে আসলাম, তাই না? এখানে কয়টা ছিল? 14টা মৌল ছিল, তাহলে F14 মানে F14 লিখতে হবে। এখানে আসবে 4F14 5d10 6x2। এটার কি আসবে? কি না, ল্যান্থানাইট সিরিজে এখানে ল্যান্থানাইট ছিল, ল্যান্থানাইট জিনিসটা আমরা এখানে তুলে আনছি। ল্যান্থানাইট কিন্তু ডি ব্লকের মৌল। কোপারনেসিয়াম আগের নিষ্ক্রিয় মৌল কোনটা? রেনন। তাহলে কি আসবে? 5F14 6d10 7s2। এখন তুলে নিতে পারো। এতখানি তো হয়েছে, তো এটা মুছে দিলাম। হয়েছে? ওই সাইডটা লিখছো? আচ্ছা তুমি একটা করো তো, এটার জন্য আগের ব্যাচে পুরস্কার রাখছিলাম, বাট আমার কাছে পুরস্কারের শর্ট পড়ে গেছে। রেডি ইলেকট্রন বিন্যাস, যে একবার হাত তুলো। আরো হয়েছে? চৌকানেশনের ইলেকট্রন সংখ্যা কতগুলো? 118। করো। যে সিস্টেম করাইছি না নিষ্ক্রিয় মূল্যতে ওইভাবে করবা, কারণ 118 অত বিশাল বড় আসবে। হয়েছে কারো? বলে হাত তুলো। হ্যাঁ, তুমি ব্যাড লাগ, তোমার জন্য পুরস্কার নেই। আচ্ছা দেখো, এটার আগে নিষ্ক্রিয় মূল্য কোনটা? রেনন, দেন বলো 5F 5F14 6d10 7s2 7p6। সব নিষ্ক্রিয় মূল্যের শেষেই কিন্তু 7p6 মানে p6 থাকে। জাস্ট কোপারনিসিয়ামের পরিবর্তে এটা ইয়া করে দিতে হতো। তাহলে কি বুদ্ধি ছিল? সেকেন্ড ব্যাচ এটা করছিল। আমি সুযোগই দিইনি লেখার। তাহলে শেষ।
টপিক লেখো ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার কিসের জন্য তো একটু পরে দেখবো। আট, 18, 18, 32, 32 ম্যাজিক নাম্বার। আবার সেই গ্রুপ 15-তে আসি, আমার ফেভারিট গ্রুপ, গ্রুপ 15। এটার কাজ কি দেখো, কোন একটা মনে করো তুমি মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে বলছো, তুমি জানো না, যেমন ধরো আর্সেনিক, আর্সেনিক তুমি বের করতে পারতেছো না, তখন কি করবা? আর্সেনিক কোন গ্রুপের? গ্রুপ 15। এর প্রথম মৌল কি? নাইট্রোজেন, ভর কত? 7। দেন কি? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোবিয়াম। ওর সাথে আমরা 8 যোগ করবো, কত আসে? 15। দেন 18 যোগ করবো, কত আসে? 33। দেন 32 যোগ করবো, কত আসে? এরকম আসলে তো কথা না, সরি 18 যোগ করবো, দেন 32, কত আসে? 83। দেন আবার 32, 115 আসবে। বুঝছো? ঠিক না? কি বলতেছি তমো। গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17, 18, পর্যায় 4, ধারে মুখস্থ। সিরিয়ালটা মনে রাখতে হবে, কারণ এটা মনে রাখলে তোমার এইটা থেকে প্রশ্ন আসতে পারে কি, কোন একটা মূল্য দিয়ে বলবে এটা পর্যায় কি আর গ্রুপ কি, এবার বুঝতে পারবা। এখান থেকে আসবে, এই কটা থেকে আসবে। ও আরেকটা সেট, গ্রুপ 12। একটা কোশ্চেন লেখো, গ্রুপ 14, পর্যায় 6, পারমাণবিক সংখ্যা বের করো। একটা মৌল আছে, পারমাণবিক সংখ্যা কত হবে? গ্রুপ 14, পর্যায় 6, কত আসে? 80। হ্যাঁ হয়েছে। দেখো এখানে কি ছিল, বিসমাথ ছিল না, কত ছিল? 83। গ্রুপ কত ছিল? 15। তার মানে 1 বিয়োগ করলে তো হয়ে যেত। তাহলে কি বুদ্ধি? এটা কিভাবে করবা? এর প্রথম হলো কি কার্বন, কার্বনে কত? 6। দেন 8 প্লাস 18 প্লাস আবার 18 প্লাস 32, এই তো যা আসে। বুঝছো এটা? আচ্ছা এন্ড কোশ্চেনটা হচ্ছে, আমার কোশ্চেন যে 8, 18, 32, 32 এগুলো কই থেকে আসলো? পজিশন থেকে আসে। দেখো এখান থেকে কয়টা মৌল আছে? 8টা। দেন এখান থেকে এটা কয়টা মৌল আছে? 8টা। এখানে কয়টা ছিল পর্যায়ে? 3টা মনে ছিল। হ্যাঁ দেন দেখো এখান থেকে দেখো কতখানি আসে? না না দেখো এর মধ্যে কয়টা আছে? 10টা না? হয়েছে 10 আর 8 কত হয়? 18। এই সে 18। দেন আবার আসো 18। দেন দেখো ল্যান্থানাইট সিরিজে এখানে কয়টা আছে? এখান থেকে এমনি তো 10টা আছে, ল্যান্থানাইট সহ 10টা আছে, আর নিচে কয়টা আছে? 14টা। তাহলে 18 প্লাস 14 কত হয়? 32। সেম এখানে 32। বুঝছো? নেক্সট টপিক আসো, সংকরায়ন। সংকরায়ন তোমরা এর আগে করছো, এটা করেছে আরেকটা করাই, কারণ অনেকে করেনি।
সংকরণ দুটো ভাবে বের করা যায়। একটা গঠন দেখে, আরেকটা সূত্র সাহায্যে। আগে গঠন দিয়ে করি, বাট গঠন দিয়ে করাটা পরীক্ষার মধ্যে খুবই রিস্কি ব্যাপার। যেমন ধরো একটা, তার আগে একটা জিনিস সূত্র জানেন এর মধ্যে, এক্স ইকুয়াল টু, এটা মানে এটা বোঝাচ্ছে সংকরণ, এক্স এর মান হচ্ছে সংকরণ, লন পেয়ার প্লাস সিগমা বন্ড। গঠন থেকে আমরা যদি করি সংকরণ, এরা আসবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া লন পেয়ার কয়টা? একটা। কি হয় দেখো, লন পেয়ার কয়টা? লন পেয়ার একটা। আর সিগমা তিনটা। তাহলে কত আসে? 1 3 ইকুয়াল টু 4, মানে sp3। তুলে নাও ফার্স্ট। দেন সূত্র সাহায্য করি। অনেক অনেক সূত্র আছে, আমি হাজারটা ফলো করতেছি। বি প্লাস সি। আচ্ছা দেখো ভিতে কি, ভিতে হচ্ছে একযোজী মৌল, সরি কেন্দ্রীয় মৌলের যোজক যতগুলো ইলেকট্রন আছে। যেমন ধরো কার্বন, কার্বনের যোজক কয়টা ইলেকট্রন আছে? 4টা। নাইট্রোজেনের কয়টা? 5টা। সি, সিটা হচ্ছে একযোজী মূলক। হাইড্রোজেন কি? একযোজী। অক্সিজেন দ্বিযোজী। তো যখন অক্সিজেন থাকবে তখন এটা গণনা করবা না, হাইড্রোজেনটা গণনা করবা। দেন এ, এ ফর অ্যানায়ন, অ্যাপল না। আচ্ছা অ্যানায়ন, অ্যানায়ন মানে কি? নেগেটিভ। যেমন ধরো কোন একটা যৌগ মনে করে A-1, ওকে, এটা অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে করবা কি, ওয়ানটা জাস্ট এক যোগ করবা, অনেকে করবে এরকম। আমি কিন্তু সংখ্যাটা চাইছি, আমি চিহ্ন সহ চাইনি। দেন আরেকটা যৌগ, এটা যদি ক্যাটায়ন হয় প্লাস, তখন এখানে আসবে মাইনাস। একটা জিনিস খেয়াল করো, যখন মাইনাস আসবে তখন আগে প্লাস, আর যখন মাইনাস আসবে, যখন প্লাস আসবে তখন আগে মাইনাস, বুঝছো? চলো কয়েকটা এক্সাম্পল করি। ফার্স্ট এক্সাম্পল, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার কেন্দ্র মৌল কোনটা? নাইট্রোজেন। অ্যামোনিয়া কয়টা আছে? লাস্ট কক্ষপথে 5টা, 5। দেন একযোজী মূলক কয়টা আছে? 3টা। কোনো চার্জ আছে? +0 -0। এইভাবে লিখি না, এইভাবে লিখি। 4 মানে sp3। দেন 2 নাম্বার এক্সাম্পল, ClO3-। এটা একটু পরে লেখো, বুঝো আগে। এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? ক্লোরিন। ক্লোরিন কি হ্যালোজেন মৌল না? হ্যালোজেন মৌল লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। 7 লিখলা। দেন একযোজী না দ্বিযোজী? দ্বিযোজী। একটা একযোজী নেই, 0। দেন চার্জ কত? মাইনাস, তাহলে আসবে কি +1 -0 ইকুয়াল টু কত আসে? sp3, মানে 4 আসে sp3। এর কেন্দ্রীয় মৌল কোনটা? আয়োডিন। আয়োডিন কি হ্যালোজেন না? তাহলে কত হবে? 7। দেন দেখো, আয়োডিন নিজে আমরা কেন্দ্রীয় মৌল ধরছি, তাহলে বাকিগুলো কি পার্শ্বীয় মৌল। এখানে একটা আয়োডিন থাকবে, এখানে একটা আয়োডিন, তাহলে বাকি কয়টা একযোজী মূলক আছে? 2টা। অনেকে এটা 3টা লেখে, আমি নিতে পারে না। 2টা। দেন চার্জে দেখো, +1 -0 কত আসে? 5। 5 মানে sp3d। এখন তো নেগেটিভ নিয়ে করলাম, চলো একটা পজিটিভ নিয়ে করি। অ্যামোনিয়াম। নাইট্রোজেনে কয়টা? 5। হাইড্রোজেন 4, +0 -1 কত আসে? 4 sp3। এটাকে তুলে নাও একটু।
তোমাদের জন্য কোশ্চেন, এর সংকলন বের করো। ওটার সংকলন বের করো, কত আসে? sp2, হ্যাঁ সাবাস। নাইট্রোজেন কয়টা? 5, সাথে 1 যোগ কত হয়? 6 ভাগ 2, 3 মানে sp3, সরি sp2। থ্যাঙ্কস। এন একটা আসে এক্সাম্পল, এতক্ষণ 2টা মৌল নিয়ে করছি, ট্রাই করি এবার 3টা নিয়ে। আচ্ছা এই যাবার নাম কি বলো তো? কি বলো? না দেখো, এটাকে আমি আমার নিজের নাম দিছি সোকেল2, সোকেল2। আচ্ছা এমনি এর নাম হচ্ছে এটা থাইনিল ক্লোরাইড। একটু ট্রাই করো। বাট প্রসেস ভুল। পরে বলতেছি কেন। আসো থাইনিল ক্লোরাইডে করি। সালফার কত? 6। এক যদি কয়টা? অক্সিজেন কি এক যদি? না। ক্লোরিন এক যদি। 2টা। কোনো চার্জ আছে? +0 -0 কত আসে? না না, কেন্দ্রীয় মৌল সালফার, এটা সবাই ভুল করবা। কেন্দ্রীয় মৌল সালফার এখানে। এটা কিভাবে বোঝাই কিভাবে? আচ্ছা এটা স্ট্রাকচার, হ্যাঁ ভালো কথা বলছো। দেখো এটা কত আসে? 4 মানে sp3। হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, লন পেয়ার কয়টা এখানে? হ্যাঁ লন পেয়ার কিভাবে বের করবো? এই সূত্র মনে আছে? চলো এক্স এর মান বসাই। এক্স এর মান কত? 4। লন পেয়ার সিগমা বন্ড কয়টা? 3টা হবে। দেখো যে কয়টা মৌল সে কয়টা সিগমা বন্ড? 3। তো লন পেয়ার কত? 1। বুঝছো? তুলে নাও। দেন এটা আসি কেন প্রসেস ভুল এটা। তোমরা এটা কি করছো? তোমরা করছো এরকম, সালফারে আছে 6, এক যদি আছে 2টা, দিয়ে দিছো 2টা, -0 +0 -0 4 sp3 এই আসছে তাই না? সবাই তো এইভাবে করছো, কেউ ব্যতিক্রম করছো? কেউ ব্যতিক্রম হাত তুলতে পারো। আচ্ছা কেউ করোনি, ওকে। দেখো এটা আমরা একটি স্ট্রাকচার দেখি। এর সাথে কি সালফারের সাথে হাইড্রোজেন কোনো বন্ড আছে? তাহলে তোমরা কেন এখানে হাইড্রোজেন এক যদি লিখছো? এটা আসলে এইভাবে হবে, হাইড্রোজেন যদি বাদ দিয়ে দিই তাহলে কি সালফাইড আয়ন হয় না? দেখো এবার করো, এবার কিন্তু 4 আসবে, অ্যান্সার ঠিক আসবে, বাট প্রসেস ভুল করছো। তুলে নাও। ওকে আমার একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, এটা কোনো গিফট নাই, কিন্তু এটা ভোট হবে।
সংকরণ। আচ্ছা SiO2 এটা কোন অণু জানো? ওই যে দৈত্যাকার একটা অণু ছিল না বইয়ের চিত্রের মধ্যে, সো ওই অণুটা, আমি ওটাই এন দিয়ে বুঝাইছি। এটার সংকরণ নিচের কোনটির মতো? অপশন এ 30 সেকেন্ড টাইম একটু ভাবো। এটা সব পারবো না আমি জানি, কারণ এটা সূত্রতে আসলে মানে না, ওই সূত্র মানে না। একটু চিন্তা করো, এটা বই একটা কোনায় লেখা আছে। চলো, এটার প্রতি ভোট কার কার, হাত তুলো তো। কেউ নেই? দেন এটা কয়জন? কি মিথেন? তুমি মিথেনের পক্ষে? হাত তুলো। মিথেনের পক্ষে কারা কারা? 3 জন 4 জন, আচ্ছা ধরলাম 5 জনই। এটার পক্ষে কারা কারা? 1 2 3 4 5 6 জন। এটার পক্ষে কারা কারা? সবাই। আচ্ছা বাকি যারা ধরলাম 1 2 3 4, আচ্ছা ধরলাম এটা 4 জন। আচ্ছা দেখো কি মনে হয়, এটা হওয়ার কথা না, বাট হবে এটা। এটা আসলে SPT সংকরণ হয়। জানি না এটা কেমনি, তোমাদের বইয়ে লেখা আছে SPT সংকরণ চতুস্থলকীয়। দেখো যেখানে SiO2 এই যে ইয়াটা চিত্রটা দেওয়া আছে না নিচে, দেখবা এটা আকার চতুস্থলকীয়। আমি না জানি না এটা কেমনে হয়, বাট সামহাও এটা হয়। আমি এটা অনেক মিলানো ট্রাই করছি, মিলাতে পারিনি। বাট যদি আসে যায় চিপাতে পা থেকে, এটা মানে কি হতাশ নাকি, নাকি নিরাশ? উদাস হলো না? আচ্ছা শোনো, প্রত্যেকটা মনে করো এক্স, এক্স এর আমি অনেকগুলো মান পাবো না, মনে করো 2 3 4 5, আবার এর মধ্যে লন পেয়ারও থাকে। এটা লন পেয়ার 0, এটা মনে করো লন পেয়ার 0, আবার লন পেয়ার 1। এগুলো প্রত্যেকটা যেমন আকার ভিন্ন ভিন্ন হয়, এখানে 6ও আছে 7ও আছে। এতগুলো তোমাকে বোঝানো সম্ভব না, পারলে আমি এখানে নোট করে রাখছি, তোমরা পারলে ছবি তুলে নিয়ে যাবে। ওকে আসো, পোলারান আর পোলারিটি। পোলারিটি কি আর পোলারান কি? পোলারান হচ্ছে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, আর পোলারিটি হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য। এটা একটা উদাহরণ দিই, তোমরা ছোটকালে পড়ে আসছো, বাচ্চা কালে। H2O, দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি না, তাহলে কি ইলেকট্রন নিজের দিকে টানে নেবে, সো এটা ডেল্টা নেগেটিভ হয়ে যাবে আর ডেল্টা পজিটিভ হয়ে যাবে। বাচ্চা কালে পড়ে আসছো ক্লাস 9 10-এ। এটা বাদ, আমরা বলবো ওটা বিস্তারিত, কারণ এটা অনেক আসে। পোলারায়ন নির্ভর করে ফাজন্স ল এর উপর, ফাজন ল দিছিল তার উপর। ফাজন্স ল আবার দুইটা বিষয়ের উপর কার্যকর থাকে, একটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। ক্যাটায়ন কোনটা? পজিটিভ। আর অ্যানায়ন কোনটা? নেগেটিভ। ক্যাটায়নের 3টে বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে চার্জ, দেন NH2। আচ্ছা যাই হোক, এরকম লিখবি D1 থেকে, ডি ব্লকের 1 থেকে 10-এ যারা আছে তাদের আয়ন আকারে যেমন থাকবে 1 থেকে 10। আরেকটা হচ্ছে আকার, দেখো যখন এটা চার্জ বেশি হবে, চার্জ বেশিটা আমি এভাবে লিখতেছি, এটা মানে বেশি, তাহলে হবে পোলার আয়ন বেশি। এটা পিতে, পি ফর পোলার আয়ন। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমরা এটা প্রায়োরিটি অনুসারে সাজাইছি। আগে চার্জের প্রায়োরিটি দিবা, দেন এটার প্রায়োরিটি দিবা, দেন আকারের প্রায়োরিটি দিবা।
এখন দেখো আকার, আকার যার ছোট তার পোলার আয়ন বেশি। অ্যানায়নে আসি, অ্যানায়নে দুটো জিনিসের উপর নির্ভর করে, চার্জ আর আকার। আকার ইংলিশ কি? সাইজ। তো এটা যখন চার্জ বেশি হবে তখন কি পোলার বেশি হবে না? এটা তো দেখো, এটা যখন ওটার উল্টা, ওটার কি আকার ছোট হলে পোলার বেশি হয়, এটার আকার বড় হলে পোলার বেশি হবে। বুঝছো কি? তাহলে একটা কোশ্চেন সলভ করে তাহলে আর বেটার বুঝবা। এটা তুলে নিতে পারো ফার্স্ট ফার্স্ট। চলো তো, তোলে গেলে বলবা, বুঝছে? দেন কোশ্চেনটা হচ্ছে পোলার আয়নের ক্ষমতা অনুসারে সাজাও। এই জিনিসটা তুলে নিচে লেখো, পোলার আয়নের ক্ষমতা অনুসারে সাজাও। মানে যার পোলার আয়ন বেশি সেটা আমরা আগে লিখবো, যার পোলার আয়ন কম সেটা পরে লিখবো। দেখো এদের কি সবগুলো ক্যাটায়ন না? ক্যাটায়নে কি বলছিলাম আগে? চার্জ যার বেশি, চার্জ কার বেশি? অ্যালুমিনিয়াম, বোরন, আর কি? আর নাই। এই দুইটাই, দুটো না? হ্যাঁ দেখো এই দুইটা হলেও দুটোতে একই হয়ে গেল, তাহলে কি দেখবো? ডি। এর মধ্যে কোনটা ডি আছে? নাই। কোনটা দেখবো? আকার। কোনটার আকার সবচেয়ে ছোট? বোরন। আচ্ছা আকার যা ছোট তার পরিমাণ বেশি না? দেন অ্যালুমিনিয়াম। তারপরে দেখো এখন আবার দেখবো এবার চার্জের আসে দেখবো, চার্জ দুই দেখবো না এক দেখবো? দুই দেখবো। যার দুই বেশি তার পরিমাণ বেশি না? দুই কোনটা কোনটা? এটা বেরিলিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। দেন কি দেখবো? কার ডি আছে। দেখো এর মধ্যে চারটা আছে, চারটার মধ্যে ডি কার অনলি এটার। হ্যাঁ অনেকে ইয়ে করতে পারে যদি এরকম থাকে, অপশনে এরকম থাকে স্ক্যান্ডিয়ান 3+, এর ডি ব্লকে 0টা ইয়ে আছে, বুঝছো? তখন এটা কিন্তু ওই সূত্র মানবে না যে ডি, তো ডি থাকতে হবে। তাহলে জিঙ্ক আগে হবে, বুঝছো কি? জিঙ্ক কেন আগে আসলো? দেন কি দেখবো? আকার। কার আকার সবচেয়ে ছোট? বেরিলিয়াম। দেন ম্যাগনেসিয়াম। দেন ক্যালসিয়াম। তারপরে কি দেখবো? বাকি আছে কি? এটা আর এটা, একটু ডবল যা দিই। তাহলে দেখো এর মধ্যে কি দেখবো আগে? কোনটাকে দেখবো? কপার লিখবো, কপার লিখবো। দেখো কপারে ডি আছে। দেন সোডিয়াম। যেটা বুঝছো? কেউ না বুঝলে হাত তুলতে পারো। একটা জিনিস লিখে দিই, কোশ্চেনে এটা থাকবে না যে কোনটার পোলার সবচেয়ে বেশি, কোশ্চেনে থাকবে কোনটার আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, কোনটা সমুদ্রিত বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, কোনটা দ্রাব্যতা বেশি, দ্রাব্যতার ক্রম অনুসারে সাজাও, গলনাঙ্গের ক্রম অনুসারে সাজাও, অদক্ষেপের ক্রম অনুসারে। লিখে দিচ্ছে থামো। আচ্ছা পোলার বেশি মানে কি? সমুদ্রিত বেশি না ইয়ে বেশি, আয়নিক বেশি? সমুদ্রিত বেশি। দেখো কি কি চায়? গলনাঙ্গ চায়, দ্রাব্যতা চায়,
আর অদক্ষেপ চাই। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক বেশি হবে, যার সাময়িক বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক কমবে। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি সেটা বেশি তাড়াতাড়ি দ্রবীভূত হবে, যার সমাজের বৈশিষ্ট্য বেশি কম দ্রবীভূত হবে, দ্রাব্যতা খুবই কম। অদক্ষেপের ক্ষেত্রে আছে যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার কি দ্রাব্যতা বেশি না, তাহলে কি অদক্ষেপ পড়বে? অদক্ষেপ পড়ার কথা না, তেমন অদক্ষেপ কম হবে, রাইট? দেন সমাজে আসি, এর দ্রাব্যতা কম না, তাহলে খালি অদক্ষেপই পড়বে, তাহলে অদক্ষেপ বেশি হবে। কোশ্চেন এগুলো থাকে, নিচের দ্রাব্যতা ক্রম অনুসারে সাজাও, অদক্ষেপের ক্রম অনুসারে সাজাও, আর এটা কি থাকে গলনাঙ্কের ক্রম অনুসারে সাজাও। দেখে নাও। হয়েছে লেখা? এটা বইয়েটে আসছিল। বইটা 18-19। কোশ্চেনটা হচ্ছে আয়নিক ধর্মের ক্রম অনুসারে সাজাও। আয়নিক ধর্ম, যে আগে পারবা তার জন্য চকলেট আছে, চকলেট বের করি। হাত তুলবা। পারছো? আচ্ছা আমি করে দিই, পুরস্কার তো হয়ে গেছে, আর নাই। আচ্ছা দেখো, এখানে কি সবগুলো ক্যাটায়ন ক্যাটায়ন সেম না, তাহলে পোলারায়ন কিসের উপর নির্ভর করে? অ্যানায়নের উপর। অ্যানায়ন কি বলছে? আয়নিক ধর্ম। তার মানে যার পোলারায়ন যত কম হবে তার আয়নিক ধর্ম বেশি। পোলার সাইজ যদি বেশি হয় তাহলে পোলারায়ন বেশি হয় না, তাহলে সাইজ যদি কম হয় তাহলে পোলারায়ন কম হবে, পোলারায়ন কম মানে আয়নিক ধর্ম বেশি। এখন দেখো কার আকার সবচেয়ে ছোট? ক্লোরিন। ক্লোরিন আগে, দেন ক্লোরিন, সোডিয়াম ব্রোমাইড, দেন সোডিয়াম আয়োডাইড। বুঝছো? ওকে, আরেকটা কোশ্চেন, এটার জন্য কোনো পুরস্কার নেই। এটা করো তো। দ্রাব্যতা, ঠিক আছে। মানে কি বলছে? দ্রাব্যতা, দ্রাব্যতার ক্ষেত্রে কোনটা হবে? দ্রাব্যতা ক্রম অনুসারে বলছি, তার মানে আয়নিক যার বৈশিষ্ট্য বেশি তার দ্রাব্যতা বেশি, তাহলে আগে কোনটা হবে? সিলভার ফ্লোরাইড হবে, কারণ ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিনের আকার ছোট হলে ক্লোরায়ন কম হবে। দেন সিলভার ক্লোরাইড, তারপরে সিলভার ব্রোমাইড, তারপরে আয়োডাইড। এটা বইয়ে আসছিল, একই কোশ্চেন দুটো একসাথে আসছিল, 5 মার্ক করে 10 মার্ক। দুটো 5 মার্ক, ওটা 5 মার্ক, নিচের 5 মার্ক। যে পারছো সে 5 পেয়ে গেছো, তোমাদের বইয়েতে চান্স নিশ্চিত। এ তোমার মতো জিনিয়াস কেমনে হওয়া যায় বলো তো, শিখা যেত। তোমাদের মতো কেমনে জিনিয়াস হওয়া যায়? আসো আরেকটা কোশ্চেন। এটা ভোট হবে আবার। গলনাঙ্ক কম নিচের কোনটি?
অপশন 1 এর পক্ষে কারা কারা আছে? হাত তোলো তো। 1 2, খালি 2। ওকে, 2 জন। এটার পক্ষে কারা কারা? একজন। এটার পক্ষে কারা কারা? বাকি সব এটার পক্ষে দেখি। আচ্ছা ধরলাম বাকি সব। এখন দেখো এটা হবে অ্যান্সার। আমি বলছি গলনাঙ্ক কম কোনটা? গলনাঙ্ক যদি কম হয় তার মানে কি আয়নিক বৈশিষ্ট্য কম, সমযোজী বৈশিষ্ট্য বেশি। এটার কি সিলিকন প্লাস না 4 প্লাস? তার মানে এটা কি আয়নিক সরি সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তুলে নাও, অপশনটা থাক। এটা বুটেক্সে আসছিল, বুটেক্স 17-18। যারা যারা পারছো তারা বুটেক্সে হয়ে গেছে। তোমরা এতজন বুটেক্সে বাবা? পনেরো শেষ। এখন আসে অনেক বড় একটা টপিক, জটিল যৌগ। এটা উদাহরণ দেই। কোশ্চেন, এই যৌগের সংকরায়ন, চুম্বকত্ব, আইটি কি আকার বের করো। মানে আমি বের করবো, কোশ্চেনটা হচ্ছে এরকম। এটার আকার, চুম্বকত্ব, সংকরায়ন, তিনটা। কি না আমি বের করবো? কোশ্চেনটা এটা, তোমরা খাতায় বের করবা, আমি এখানে বের করবো, তোমাদের শিখাই দিব আগে, দেন তোমাদের বের করতে দেবো। সাবাস, তুমি তো জিনিয়াস। তোমার মধ্যে কেমনে জিনিয়াস হওয়া যায়? আমি তোমার মতো যদি জিনিয়াস হতে পারতাম। আচ্ছা আসো, স্টেপ 1 বের করার আমি 3টা স্টেপ দেখা দেবো। স্টেপ 1, এটা প্রথমে কেন্দ্রীয় মৌল কোনটা? আয়রন না? আয়রনের জারণ সংখ্যা বের করবো। এক্স, আয়রন জারণ সংখ্যা ধরলাম এক্স। দেন এটা কত? 0 না? 0 কোন 6 কত হয়? 0 হয়। ইকুয়াল টু +2। তাহলে এফির কত আসে? +2। চার্জ কত? Fe2 প্লাস। স্টেপ 2, Fe2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করবো, একটু পরে লেখো। এর সংখ্যা কটা? ইলেকট্রন সংখ্যা কটা? 26। ইলেকট্রন বিন্যাস করে। আচ্ছা জানি, আমি তোমাদের এই যে ইলেকট্রন বিন্যাস দেখাইছিলাম, তখন একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এবেনিস্কো মৌল দিয়ে লিখতে পারবা না ইলেকট্রন বিন্যাস একাডেমিকে এইচএসসি তে, বাট অ্যাডমিশন লিখতে পারবা, কিন্তু এখানে লিখতে পারবে ইয়াতে একাডেমিকে। এখানে দেখো আর্গন আসবে 3d6 4s0। এটা কি ফাঁকা অরবিটাল না? আয়রন কিন্তু এগুলো ফাঁকা অরবিটাল আছে, রাইট? এখন আসো স্টেপ 3। কিন্তু তুলে নিছো কি? একটু তুলে নাও ফার্স্ট। তৃতীয় স্টেপ, লিগ্যান্ডের জায়গা খুঁজে বের করবো। কয়টা লিগ্যান্ড আছে? এগুলো কি লিগ্যান্ড না? লিগ্যান্ড কারা? যারা সন্নিবেশ বন্ধন ঘটে করে, রাইট? এমন কি শোনা যায়? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা লিগ্যান্ড 6টা লিগ্যান্ডের জায়গা বের করবো। এখানে একটা লিগ্যান্ড দিয়ে দেবো, এখানে একটা, এখানে, এখানে। দেখো লিগ্যান্ডের জায়গা বের করছি এটা। তাহলে কি আসলো? এস কয়টা? একটা। পি 1 2 3, তিনটা। তারপরে D2। এটার আকার হবে, এটা সংকরণ, রাইট? আকার হবে অষ্টতলকীয়। এখন কথা হচ্ছে এটা চুম্বকত্ব কি? চুম্বকত্ব কিভাবে বের করবো? চুম্বকত্ব বের করার ক্ষেত্রে
কাপল আনকাপল দুটো জিনিস দেখতে হবে। এখানে অরবিটালে কয়টা আনকাপল আছে দেখো। কাপল বলতে কি বোঝাচ্ছি, দুইটা থাকলে সে হচ্ছে কাপল, আর যদি একটা করে থাকে সেটা কি আনকাপল। সরি, হ্যাঁ একটা করে থাকলে আনকাপল। যদি এরকম থাকে আনকাপল থাকে পেয়ারা, যদি এরকম থাকে ডায়া, তাহলে এটা কি হবে? আচ্ছা দেখো, ডায়া বলছো অনেকে। যদি একটাও এরকম থাকে সেটা হবে প্যারা। এখানে একটার পরে অনেকগুলো আছে, যদি সবগুলো এরকম হতো তাহলে হতো ডায়া। এখন অনেকে কোশ্চেন করবে ভাই এটা ফেরো কেন হলো না? ফেরো কি? ফেরো হবে এরকম এফি কোবাল্ট। জাস্ট এই তিনটা যখন দণ্ডের মনে একটা দণ্ড আছে, একটা পাইপ ধরো, পাইপে যদি খালি ফেরাস তখন সেটা ফেরো, বুঝছো? যে কোনো যৌগ না, কিন্তু যৌগ না, বাট সবসময় ফেরো কিন্তু এক প্রকার প্যারা, রাইট? তো অলওয়েজ প্যারা রাখা সেফ। ও ওয়েট, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। যদি ডিএসপি টু সংকরণ হয় তাহলে আকার কি হবে? আকার হবে স্কয়ার প্লেনার, মানে সমতলীয় বর্গাকার। আমি ইংলিশে লিখলাম। আর যদি ডিএসপি থ্রি হয় তাহলে কি হবে? ত্রিভুজাকার ডি পিরামিড। এটা মনে রাখো। হ্যাঁ আমরা এটা করবো। এটা ত্রিভুজ আকার দ্বীপ পিরামিড, ত্রিভুজ আকার দ্বীপ পিরামিড এরকম, বুঝছো? এটা দেখ, সব লেখা শেষ। আর একটু বুঝো, বিশ্বাস করো এটার জারণ সংখ্যা +2। বিশ্বাস করো, বিলিভ ইন মি। জারণ সংখ্যা বের করছি, স্টেপ 1 করছি, স্টেপ 2 তে কি ইলেকট্রন বিন্যাস করবো। এখন দেখো এটা কি, এটার নাম কি? সায়ানো। কে বলছো সায়ানো? এটা কার্টুন নেটওয়ার্ক, সিএন ফর কার্টুন নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, এটা একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে তিনটা। আচ্ছা আমি স্ট্রং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এভাবে লিখলাম, এসএফএল, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তিনটা: সায়ানো, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। অনেকে বলবো যে ভাই ওটা কি, ওটা কার্বন মনোক্সাইড নাকি? এটা কার্বন মনোক্সাইড আর ওটা কোবাল্ট। সায়ানো বা কার্টুন নেটওয়ার্ক, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, এদের একটি স্পেশাল পাওয়ার আছে, সুপার পাওয়ার। করবে কি, সবগুলো থেকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে যতগুলো কাপল করা যায় সব কাপল করে দিবে। এটাকে ধাক্কা দিয়ে এই সাইডে আনলো, কাপল হয়ে গেল। এটাকে ধাক্কা দিয়ে এই সাইডে আনলো, কাপল হয়ে গেল। তাই এখন ফাঁকা কতগুলো হয়ে গেল। আর এই জায়গায় আমরা লিগ্যান্ড বসাবো। এখানে একটা লিগ্যান্ড, এখানে, এখানে কটা আছে? 6টা। 3 4 5 6। D2 sp3। অনেকে এখন চালাকি করে লিখতে পারে sp3 D2, বাট ভুল হবে। D2 sp3 এটা যেন মনে থাকে, বাট এটার আকার আর ওই যে sp3 D2 একই, এক সেম, খালি সংকরণ ভিন্ন। তুলে নাও। এটা আমার জানা নেই। আরেকটা পরে সেটা হচ্ছে ইথাইল অ্যামিন, এটা লিখিনি, আগের ব্যাচে বলতে ভুলে গেছিলাম, ওদেরকে জানাই দিও ইথাইল অ্যামিন। এটা কিন্তু একটা মিলে যোগ, ইথাইল অ্যামিন। ইথাইল অ্যামিনটা দেখতে এরকম হয়, দেখো।
এতক্ষণ আমরা কি দেখলাম, এগুলোর যে কটা লিগ্যান্ডের কটা লন পেয়ার কি লিগ্যান্ড দেয় না? লন পেয়ারে তো লিগ্যান্ড দেয়, মানে লন পেয়ারের জন্য তো লিগ্যান্ড হয়, রাইট? এখানে দেখো লন পেয়ার দুইটা আছে, তো এটা কিন্তু দ্বিদন্তী, এটা দ্বিদন্তী লিগ্যান্ড, মনে থাকে দ্বিদন্তী লিগ্যান্ড। আরেকটা আছে ছয় দন্তী, ওটার নাম আমি ভুলে গেছি, ওটা তোমাদের ইয়াতে পাবা, ওই যে লাস্ট ফিফথ চ্যাপ্টারে। হয়েছে, বুঝে দিলাম। এটা দুইটা মানে দেখাচ্ছে, সায়ানোদে দেখাই। সায়ানোর কি একটা লন পেন না, তো কি খালি এই যে এখানে শেয়ার দিছে না, যখন ইয়া আসবে তখন একাই দুইটা শেয়ার দিবে। এটা যখন দ্বিদন্তী, দুইটা দাঁত আছে না, যদি এখানে যদি মনে করো আরেকটা অ্যামিন থাকতো, মনে করো আরেকটা এনএস টু এর সাথে মনে করো আরেকটা এনএস টু আছে, তাহলে কয়টা হতো? আরেকটা এনে, তাহলে তিনটা হতো, তিনটা দাঁত হতো। এবার সিগারেট পরীক্ষাতে আসছিল এটা, যে কয়টা দাঁত আছে, মানে কয়টা লন পেয়ার আছে। এটা মুছে দিলাম। ও তোমাদের একটা করতে দেই, এটা যেন পুরস্কার আছে, পুরস্কারটা করে রাখছে এখানে। কি বুঝলাম না? ও দেখো, ভালো কথা মনে করছো। এখানে কি দয়া, এখানে কোনো প্যারা হবে না, সবই কাপল। এটা করো। আমি বুঝছো বারবার ভুলে যাই, আমার স্মৃতি শক্তি খুবই কম, তোমাদের মধ্যে জিনিয়াস না। ওটা করো, জায়গা করবা, পুরস্কার আছে। কেমনে করলা? হ্যাঁ হয়নি, ট্রাই করো, খাতায় লিখে লিখে করো। হয়নি। ও তোমাদের এটা মনে বলা হয় না, তোমার নিকেলের ইয়েটা হয়তো জানো না, এটা 28। এবার করো, তোমরা এই জন্য হয়তো পারতেছো না। হয়নি। ডিএসপি ডিএসপি করতেছো কেন? কি ডিএসপি হবা নাকি? হয়েছে কি? আচ্ছা আমি করে দিই। তোমরা কি ভুল করলা? তোমাদের ব্যাস পুরস্কার ভালো না, আগে দুইটা ব্যাস পেয়ে গেছে। হ্যাঁ সাবাস, কেন SP3 হবে? আচ্ছা এখন বললে হবে, আগে বললে তো ওরা বলে ফেললে তো হয়তো। আচ্ছা আচ্ছা নিকেল, এটা কি কার্বন মনোক্সাইড, এর কোনো চার্জ আছে? নাই। বিশ্বাস করো, নিকেলের কোনো চার্জ নাই, বিলিভ ইন মি। ইলেকট্রন বিন্যাস করো, করো, বলো আমার সাথে। সেই দিয়ে কত? 4s2। না ঠিকই তো আছে। ও 3d8, সরি সরি সরি। চলো হ্যাঁ আমরা ইয়া করি। হ্যাঁ দেখো, এটা কি স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং। স্ট্রং এর কাজ কি? সব ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসা। ধাক্কা দিলাম, ধাক্কা দিলে এটা এদিকে আসলো, এটাকেও ধাক্কা দিলাম, এখানে আসলো, দেন এখানে যাবে, এখানে, 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 SP3।
sp3 মানে কি মনে আছে? চতুস্তলকীয়। তোমাদের জন্য হোম প্র্যাকটিস, sp বিশ্বাস করো এগুলোই হয়, বাসায় যাই ট্রাই করবো। দেখে নাও। আমরা এখন এটা বের করবো। লেখা আছে তো সবার? ঠিক আছে বললা? দেখো বিশ্বাস করো এটার +2 হবে, বিলিভ ইন মি। ইলেকট্রন বিন্যাস করি। আর্গন 3d9 আসবে, 4s 0। এরকম না? এখন কেউ লিখো না। দেখো অ্যামোনিয়া কি স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং। এর কাজে কি ছিল? সবই ধাক্কা দেওয়া। এখানে ধাক্কা দেওয়ার কি দিবে? এটা একাই হয়ে আছে, তাহলে কি এখানে হওয়ার কথা? আগে কেউ লিখো না। কটা দিব? 4টা। হওয়ার কথা ছিল কি? sp3 না, এটা ভুল। ওয়াই এখানে একটু ব্যতিক্রম আছে, আসলে ব্যতিক্রম বলে কিছু নাই, কারণ আছে, সেই কারণটা তোমাদের এখন বলা যাবে না, বুঝবে না কিছু। বন্ডিং অ্যান্টি বন্ডিং এর ব্যাপার আছে। এটা এখানে আসবে আর এটা এখানে থাকবে, তাহলে কি হবে? dsp2। এখন লেখো dsp2 হলো আকার কি হয়? হ্যাঁ, সমতলীয় বর্গাকার। লেখা হয়েছে? আসো এটা দেখ, বিলিভ ইন মি, +3। এ কত ছিল? 28 মনে হয়, না 27। আর্গন 3d কত আসে? 6। হ্যাঁ 6। 4s 0। যাই হোক, গেল ডি। 3টা লিখছি। দেখো বসাবো। এখন কি লিগ্যান্ডের জায়গা বের করবো। এটা কি স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? উইক। বাট ঝামেলা হচ্ছে, কেউ লিখো না লিখো না লিখো না, এটা স্ট্রং। এখানে এই ক্ষেত্রে স্ট্রং, জাস্ট এটার জন্য। এখানে বন্ডিং এন্ড ডিবন্ডিং এর ব্যবহার আছে। স্ট্রং হলে কি করবে? সব ধাক্কা দিয়ে সরাই দিবে। এখন দেখো পরে দিব 6টা। কটা হলো? 3 4 5 6। d2 sp3, বুঝছো? আসো নতুন একটা টপিক। ওটা কি ছিল? পর্যায় সারণী।
পর্যায় সারণী একটা ধর্ম ছিল না, বিভিন্ন ওই যে পর্যায়ভিত্তিক ধর্ম, রাইট? এবং ছিল না, তার মধ্যে একটা ছিল গলনাঙ্ক। হ্যাঁ, আমরা গলনাঙ্ক বের করবো, কোনটার বেশি কোনটার কম, গলনাঙ্কের ক্রম। দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, গলনাঙ্কের ক্রমে ফিক্সড কোনো রুল নাই। এই তিনটার ক্ষেত্রে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে, এটা কটা ইলেকট্রন ছাড়বে? 3টা। এটা কটা? 2টা। এটা 1টা। যেটা যত বেশি ইলেকট্রন ছাড়বে তার গলনাঙ্ক তত বেশি হবে। তাহলে সেই হিসাবে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, বুঝছো এটা? দেন আসি সিলিকন, সালফার নাকি ফসফরাস? ফসফরাস আগে। ফসফরাস, সালফার। এটার ক্ষেত্রে দেখবো সিলিকনের বেশি হবে। ওয়াই? সিলিকনে কয়টা হাত? 4টা। এই 4টা হাত দিয়ে ওই আরেকটা সিলিকন ধরে থাকবে, এর আবার 4টা হাত। এইভাবে বিশাল একটা যৌগ তৈরি হবে, দৈত্যাকার যৌগ, যৌগ না তো অণু। এখন এই সবগুলা গলনাঙ্ক কি হবে? সবগুলো বন্ড ভাঙা না? এতগুলো বন্ড ভাঙতে বেশি শক্তি প্রয়োজন না? তাহলে কি এটা গলনাঙ্ক বেশি? সিলিকন এই দুটার চেয়ে বেশি হবে। ফসফরাস আর সালফার এর মধ্যে কোনটা বেশি হবে? আগে দেখি ফসফরাস কি যৌগ হিসেবে থাকে, মানে কি হিসেবে অণু আকারে থাকে। দেখো P4, এর নাম হচ্ছে শ্বেত ফসফরাস। দেখো P4, এটার নাম হচ্ছে শ্বেত ফসফরাস। যদি P4 আকারে থাকে সেটাকে বলে শ্বেত, আর যদি Pn আকারে থাকে এটা হচ্ছে লোহিত। লোহিত ফসফরাস তোমরা দেখছো, একটু বুঝবা। ম্যাচের কাঠি দেখছো না, সামনে যে লাল কালার, ওটা লোহিত ফসফরাস। P4 নিয়ে আমরা আলোচনা করি। এটা কি পার্মানেন্ট? না। দেখো P4 থাকে এইভাবে, এই আকারটা কিছুটা পিরামিডের মতো, মানে এটা পিরামিড, বুঝছো কি? এটা কি পিরামিড সেটা বুঝছো? এই যে এরকম পিরামিড আকার কিরকম হয়, এরকম না পিরামিড? সেই পিরামিড দেখো, এটা 60 ডিগ্রি থাকে, এটা 60 ডিগ্রি হওয়ার কারণে এর পীড়ন বেশি। যদি 180 ডিগ্রি হতো পীড়ন একটু কম হতো, যেহেতু 60 ডিগ্রি পীড়ন বেশি। আবার এটা কি? একটা সমযোজী বন্ড, এমনি পীড়ন বেশি মানে টান বেশি, পীড়ন বেশি মানে টান বেশি, টান বেশি আবার সমযোজী বন্ড, সমযোজী বন্ড এমনি দুর্বল আবার টানও বেশি, তাহলে কি এটা বন্ড দুর্বল না? এনার্জি S8 হিসেবে, এস থাকে হলো S8 হিসাবে, এটার নাম হচ্ছে রম্বিক সালফার। আবার ক্রাউন সালফারও বলে। ক্রাউন সালফার কেন বলে সেটা আমি দেখাচ্ছি। দেখো কিছু একটা মুকুটের মতো, রাইট? এটা মুকুটের মতো, এদের নাম হচ্ছে ক্রাউন সালফার। দেখো এটাকে যদি ভাঙি, কয়টা বন্ড আছে এখানে? 1 2 3 4 5 6 7 8, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। এটাকে আমার ভাঙতে 8টা বন্ড যদি গলাতে চাই, আমার 8টা বন্ড ভাঙতে হতে, তাই না? তা বেশি শক্তি প্রয়োজন না, যদি এটা সমযোজী বাট বন্ড বেশি ভাঙতে হচ্ছে। তাহলে এটা আমি লিখতে পারি সিলিকন ইজ গ্রেটার দেন সালফার ইজ গ্রেটার দেন ফসফরাস। লিখে ফেলো। দেখাইছে? সো যেহেতু P4 এ আসছি, একটা টপিক আলোচনা করে যাই। নাইট্রোজেন এনেছে কি? ফসফরাস। তাহলে কি এর আছে P3, এরও P3, রাইট? একটা কোশ্চেন করছিল, এসএসসি তো ভালোই আসে, যে নোবেল গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নাইট্রোজেন।
এটা নাইট্রোজেন, তাহলে এটা কি নিষ্ক্রিয়, কিভাবে থাকবে N2 আকারে, রাইট? পি কিভাবে আকারে থাকবে P4। সবচেয়ে বলা হয়েছে নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন, কিসের জন্য P3 আছে অর্ধপূর্ণ, এটা তো অর্ধপূর্ণ, তাহলে এটা কেন নিষ্ক্রিয় বলা না, বরং এটা উল্টা সক্রিয়। আসো নাইট্রোজেনে দেখি, নাইট্রোজেন কিভাবে থাকে এইভাবে, এটা কত ডিগ্রি 180 ডিগ্রি। 180 আমি কি বলছিলাম, অ্যাঙ্গেল যত কম পীড়ন তত বেশি, এটা কি পীড়ন বেশি, পীড়ন কম মানে টান কম। আমার 3টা বন্ড আছে দেখো কিন্তু, দেন ফসফরাসের এর অ্যাঙ্গেল কত 60, 60 মানে কি পীড়ন বেশি, সমযোজী বন্ড, দুর্বল বন্ড, ইজিলি বিক্রিয়া করবে, বুঝছো? যদি এরকম আসে যে এটা কেন সক্রিয়, তখন বলবো যে এটা এমনি সমযোজী বন্ড, আবার ইয়া বেশি, অ্যাঙ্গেল বেশি, এর কারণে পীড়ন বেশি। আচ্ছা তোমাদের দিকে আর কতক্ষণ? আচ্ছা আকার, আয়নীকরণ শক্তি, এদের টপিক পড়াবো। আর ক্ল্যাপচার যৌগ, ওই যখন একটা চিত্র আঁকানো ছিল পরীক্ষা মধ্যে তোমরা দেখছো হয়তো, ওই জিনিসটাই। আকার, পরমাণুর আকার কিসের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর, রাইট? যার ব্যাসার্ধ বড় তার আকারও বড়, যার ব্যাসার্ধ ছোট আকার ছোট। এখন এখান থেকে এখানে গেলে আকার কি বাড়ে, কেন? কক্ষপথ বাড়তেছে। আর যদি এদিকে যায় তাহলে কি হয়, কমে, কেন? আমি আরেকটু শুনতে যাচ্ছি, আকর্ষণ, রাইট? আমরা আকর্ষণ কি করবো, একটাকে তো স্থির তড়িৎ পরীক্ষা দিলাম, এটা মনে আছে, এটা বুঝছো? চলো একটা উদাহরণ দিলে এটা আরো ক্লিয়ার করি। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এর কয়টা প্রোটন, কয়টা ইলেকট্রন? 11টা প্রোটন, 11টা ইলেকট্রন। এর কয়টা? 13টা প্রোটন, 13টা ইলেকট্রন। চলো এফ দিয়ে এটা এদের সাথে ইয়া করি, ক্যালকুলেট করি, আসে 121। যেহেতু পিই আমি লিখলাম পিই, এটা আবার পরীক্ষা লেখো না, বুঝান সাপেক্ষে। দেন এটা কত, 169 পিই। কোনটার আকর্ষণ বেশি? এটা, এটা আকর্ষণ বেশি হলে কি ব্যাসার্ধ কম, বুঝছো? তুলে নাও ফার্স্ট। ওকে, আরেকটা টপিক দেখাই, আইসোইলেকট্রনিক। আইসোইলেকট্রনিক জিনিসটা কি বলো তো? হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। একটা উদাহরণ দিই, এটা ভালোই কোশ্চেন আসে, অনেকবার আসে। আমরা আকারে ক্রম বের করবো, কোনটা বড় কোনটা ছোট। দেখো সব করে রেডি, কি সেম, ইলেকট্রন কয়টা? 10টা করে ইলেকট্রন আছে, নিয়ন লিখছে, হ্যাঁ 10টা ইলেকট্রন আছে। পার্থক্য কোথায়? ইলেকট্রনে, সরি প্রোটনে। এটা কয়টা? 7টা প্রোটন, এটা 9, এটার 12, এটার 8, এটার 13, 10, 11। চলো আবার এফ বের করবো, মানে পিই বের করবো। এটা আসে 70, 10 গুণ 7 70, 90, 120, 80, 130, 100, 110। তাহলে বলো কোনটা আকর্ষণ বেশি? অ্যালুমিনিয়াম 3+, তার মানে কি আকার সবচেয়ে ছোট হবে, আর সবচেয়ে ছোট কোনটা হবে, সরি বড় কোনটা হবে, এটা। বুঝছো? এটা আমি লিখে দিলাম না, সাজিয়ে দিলাম না, তোমার সাথে। আসো আয়নীকরণ শক্তি, বেশি টাইম নেই আর। আয়নীকরণ শক্তি এদিক থেকে এদিকে গেলে কি হবে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে? হ্যাঁ কমবে, আর এদিকে গেলে বাড়বে, বাট ব্যতিক্রম আছে, রাইট? পর্যায়ের ক্ষেত্রে। চলো একটা ব্যতিক্রম দিয়ে একটা উদাহরণ দিই। লিথিয়াম, বেরিলিয়াম,
বোরন, এই তিনটা আয়নীকরণ শক্তি ক্রম সাজাও। আমি সাজাবো, তোমরা না। কোশ্চেন কিন্তু এটা। দেখো, আগে যখন এগুলো এগুলো টাইপ দিবে তখন একটু ভাবো যে এগুলো ব্যতিক্রম টাইপ। চলো, কোনো কিছু ব্যতিক্রম নাই, কেমিস্ট্রিতে কোনো কিছু ব্যতিক্রম নাই, কোনো একটা কারণ তো অবশ্যই আছে। এমনি এমনি ব্যতিক্রম হবে? লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s কি 1। বেরিলিয়াম 1s2 2s2। বোরন 1s2 2s2 2p1। দেখো, হিসাবে হওয়ার কথা ছিল কি এরকম না, এরকম হওয়ার কথা ছিল। এখানে দেখো, ছোটবেলা একটা পড়ছিলাম, কোন অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে মোর স্টেবল। এটা কি পরিপূর্ণ স্টেবল। তার মানে কি এটা আয়নিক শক্তি বেশি না? তাহলে কি এটা কিন্তু ভুল, বেরিলিয়াম আগে। তবে দেখো, বোরন লিথিয়াম, তখন ভাববা এটা তো অর্ধপূর্ণ হয়ে আছে, মানে এটা অর্ধপূর্ণ হলো, এটা এটা বাদ, এস এর ক্ষেত্রে অর্ধপূর্ণ বাদ, অন্যান্য অরবিটালের ক্ষেত্রে ঠিক আছে, এস এর ক্ষেত্রে অর্ধপূর্ণ বাদ, মনে রাখবা। তাহলে কি হবে? বোরন লিথিয়াম। বুঝছো? তোমরা একটা করো। যে বলছিল কখন সারবা? 5 মিনিট। এটা সাজাতো সবার ভালো লাগবে না, কারণ করলে টাইম ওয়েস্ট হবে। আমি জাস্ট অ্যান্সারটা চাচ্ছি, অ্যান্সার চাচ্ছি জাস্ট। অ্যান্সার কি হবে দাদি বলো ফার্স্ট, টাইম নাই। নাইট্রোজেন, নাইট্রোজেন পর অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। নাইট্রোজেন ফ্লোরিন অক্সিজেন। নাইট্রোজেন কেন আগে? অর্ধপূর্ণ আছে। তারপরে কি আছে? ফ্লোরিন আর অক্সিজেনের মধ্যে ফ্লোরিন আগে আসবে। ওকে, এখন আসো ইয়াতে। আচ্ছা, এখন কি টপিক পড়ালাম আমি নিজে ভুলে গেছি। ও, এখন আসি ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি তোমরা জানালা করে বই আছে। আসো, ক্ল্যাচের যৌগ তো বই রাখলাম, এখানে একাই দিই। বলো তো এটার নাম কি? কুইনল। এটার নাম হচ্ছে কুইনল। কুইনল, কুইনল। দেখো, একটা হাইড্রোজেন বন্ড গঠন করবে। হাইড্রোজেন বন্ড তো পড়ছো? দেখো, এটা হাইড্রোজেন আমি এখানে মিশে দিই, মিশে দিয়ে আমি এখানে লিখবো। এর সাথে একটা হাইড্রোজেন বন্ড দেই, এখানে ও দেই। এটা লেখা হলে বলো হয়েছে? এটা ফার্স্ট। দেখো, এর মধ্যে যদি আর্গন যায় তাহলে সেটা আর্গন ক্ল্যাট্রেট। এখন আর্গন বাদে অন্য অন্য ইয়েও যোগ যেতে পারে, খালি নোবেল গ্যাসের সব কটা যাবে, যাবে না দুইটা, দুইটা বাদে হিলিয়াম আর নিয়ন। হিলিয়াম আর নিয়ন কেন যায় না? কারণ এর যে ফাঁকাটা আছে, এটা কি আকার ছোট না, যে বেড়ে চলে যায়। আর্গন, জেনন, রেনন, আরেকটা কি ছিল ক্রিপ্টন, এর মধ্যে আটকে যায় কারণ এটা আকার বড়। বুঝছো? তো ক্ল্যাচের যোগ কারা কারা গ্রহণ করে? আর্গন, জেনন, রেনন, ক্রিপ্টন। আর হিলিয়াম নিয়ন গঠন করে না। এখন বলতেই পারো ভাই ক্ল্যাচের যোগটা আসলে কি, জিনিসটা কি? ক্ল্যাচ থ্রেড।
আমি বলতে পারো ভাই এটা তো টপিকের বাইরে মনে হচ্ছে, তাই না? এটা আমাদের হাজারি বইয়ে নাই, এটা আছে কবিরের বইয়ে। এই টপিকের জন্য, এই যে এই চ্যাপ্টারের জন্য কবিরের বই পড়া বেস্ট হবে, এই টপিক। আর সেকেন্ড পার্টে জৈব যৌগ, আর সেটা এখন না,